আসসালামু আলাইকুম প্রিয় দর্শকবিন্দু, আমন্ত্রণ জানাচ্ছি জনতার সময় টিভির সংবাদে। শুরুতে থাকছে দেশের সংবাদ শিরোনাম। হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহের মাজারকে ঘিরে দীর্ঘদিন ধরে সক্রিয় একটি শক্তিশালী সিন্ডিকেটের বিরুদ্ধে ভয়াবহ অনিয়ম, দুর্নীতি ও অর্থ আত্মসাতের অভিযোগ তুলেছেন সিলেটের সাবেক জেলা প্রশাসক ডিসি সারোয়ার আলম। এবার দেখবেন বিস্তারিত। তার দাবি, ধান বাক্সের বিপুল অর্থ, মানতের পশু ও বিভিন্ন খাতের আয় সংঘবদ্ধভাবে লুটপাট করা হয়েছে। ইতিমধ্যে জেলা প্রশাসনের উদ্যোগে ধান বাক্স সিলগালা ও অর্থ গণনার পর সামনে এসেছে চাঞ্চল্যকর তথ্য, যা মাজার কেন্দ্রিক এই সিন্ডিকেটের কার্যক্রম নিয়ে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। সম্প্রতি জেলা প্রশাসন ধান বাক্স সিলগালা করে সিসিটিভির নজরদারিতে তা খোলার পর বেরিয়ে এসেছে চাঞ্চল্যকর চিত্র। মাত্র 25 দিনেই মেলে 64 লাখ টাকারও বেশি নগদ, সঙ্গে 12 দেশের মুদ্রা, স্বর্ণ অলংকার ও 65টি ছাগল। মাজার জিম্মি করে রাখা এই সিন্ডিকেটের অন্ধকার সাম্রাজ্য উন্মোচিত হয়েছে অনুসন্ধানে। জানা যায়, প্রায় 700 বছর ধরে চলা মাজারের দান বাক্সগুলোতে কোনো প্রাতিষ্ঠানিক তদারকি ছিল না। এই সুযোগে দানের অর্থ সরাসরি বস্তায় ভরে মাজারের প্রভাবশালী মহলের নিয়ন্ত্রণে চলে যেত। এই নিয়ে জনমনে তীব্র অসন্তোষ তৈরি হলে 18ই জুন সিলেটের জেলা প্রশাসন মাজারের 3টি ডেক ও 4টি দান বাক্স সিলগালা করে দেয়। এমনকি সাধারণ ভক্তদের উপর অমানসিক নির্যাতন, দানের টাকায় সুদের ব্যবসা ও পকেটমার চক্রের মাধ্যমে মাজারের ভেতরের পরিবেশকে রীতিমতো নরক গুলজার, মন্দ লোকের আকড়া বানিয়ে রেখেছে খাদেম ও তাদের সহযোগীদের একটি সংঘবদ্ধ চক্র। সিলেট মেট্রোপলিটন পুলিশের উপকমিশনার সাইফুল ইসলাম বলেন, মাজারের দীর্ঘদিন ধরে টাকা পয়সার সুনির্দিষ্ট কোনো হিসাব রাখার নিয়ম ছিল না। টাকা কোথায় যাচ্ছে বা কত জমা হচ্ছে তা সুনির্দিষ্টভাবে কেউ বলতে পারতেন না। এই ব্যবস্থায় স্বচ্ছতা আনার জন্য সম্প্রতি দান বাক্সগুলো সিলগালা করা হয়েছে। 22 জুন ইতিহাসে প্রথমবার মাজারের ডেক ও ধান বাক্স সর্বসাধারণের সামনে সিসিটিভি ক্যামেরার নজরদারিতে খোলা হয়। এতে 4 দিনের সংগ্রহ দাঁড়ায় নগদ 17,65,549 টাকা। প্রথম গণনার 19 দিন পর 11ই জুলাই পুনরায় দান বাক্স ডেকগুলো খুলে অর্থ গণনা করা হয়। এবার পাওয়া যায় নগদ 47,10,153 টাকা। এছাড়াও 12টি দেশের বিপুল পরিমাণ মুদ্রা, স্বর্ণ অলংকার, চমকপ্রদ চিঠি ও রহস্যময় চিরকুট পাওয়া যায় দান বাক্সে। শুধু তাই নয়, মাজারে আসে মানতের 65টি ছাগল সহ গবাদি পশু। স্থানীয় আহমেদ ফয়সাল জানান, 2 দফায় 25 দিনের দানের টাকার হিসাবেই বলে দেয় যুগের পর যুগ ধরে এখানে কি পরিমাণ অর্থ লুট হয়েছে। তিনি বলেন, ডেক ও ধান বাক্সগুলো সিলগালা করার পর দানের টাকা কম দেখাতে অপকৌশলের আশ্রয় নিয়েছেন মাজার সংশ্লিষ্টরা। দান বাক্সে যাতে মহিলারা টাকা ফেলতে না পারেন সেই জন্য মাজারের কেরানি শামুন মাহমুদ খানের ইশারায় মহিলা ইবাদতখানা বন্ধ রাখা হয়েছে। কুমিল্লা থেকে আসা সায়রা খাতুন জানান, দান বাক্সে টাকা কম দেখাতে দরগায় দেওয়ান নামদারি কেরানি জহুর উদ্দিন রশিদ দানের টাকা হাতে হাতে নিচ্ছেন। চট্টগ্রামের সাতকানিয়া থেকে আসা রিনা খানম জেবা বলেন, মাজার সংশ্লিষ্ট ব্যক্তিরা স্থানীয়ভাবে খুবই প্রভাবশালী। মাজারের দানের টাকার স্বচ্ছতা আনা এবং দখলদারত্ব ও অপকর্ম বন্ধের উদ্যোগ নেওয়ার পরপরই জেলা প্রশাসক সারোয়ার আলমকে সিলেট ছাড়তে হয়েছে।
এই বিষয়ে সিলেটের সাবেক জেলা প্রশাসক সরোয়ার আলম বলেন, আমরা যখন প্রথমবার 22 জুন দানের টাকা গুনছিলাম তখন হয়তো 40-45 ভাগ টাকা পেয়েছি। বাকি টাকা তারা মাজারের লোকজন নগদ হাতে হাতে নিয়েছেন। 11 জুলাই 20 থেকে 25 ভাগ টাকা পাওয়া গেছে, বাকি টাকা আত্মসাৎ হয়েছে। তিনি বলেন, মূলত টাকাটা উঠে কবরস্থানের পাশের ঝর্ণা এলাকা থেকে, সেখানে তারা হাতে হাতে টাকা নেন। যারা টাকা নেন তারা ভক্তদের স্পষ্টই বলেন, আপনারা যদি মাজারকে দিতে চান তাহলে আমাদের কাছে দেন, আর যদি সরকারকে দিতে চান তাহলে এই বাক্সের মধ্যে ফেলেন। এই কারণে দান বাক্স ডেকে টাকাটা কম এসেছে। অনুসন্ধানে জানা গেছে, মোতাওয়াল্লি খাদেমদের আয়ের মূল উৎস মাজারের সম্পত্তি, মার্কেট, দোকানপাট ও পুকুর। ডেক দান বাক্সের টাকা, এর বাইরে বড় অঙ্কের লেনদেন হয় ব্যক্তিগত নজরানায়। শীর্ষস্থানীয় ভিআইপি ব্যবসায়ী, রাজনীতিবিদ, বিশেষ করে যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র ও মধ্যপ্রাচ্য প্রবাসী ভক্তরা যখন মাজারে আসেন তারা মাজারের জন্য খাদেমদের হাতে লাখ টাকা বা বিদেশি মুদ্রা, স্বর্ণ তুলে দেন। কিন্তু এই সব টাকা বা স্বর্ণ অলংকার তারা মাজারে না দিয়ে নিজেরাই আত্মসাৎ করেন। বাৎসরিক উরুসের সময় দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা ভক্তদের কাছ থেকে গরু, মহিষ ও বিপুল নগদ অর্থ আদায় হয়। এইগুলিও খাদেমদের বিভিন্ন উপগ্রুপের মধ্যে বন্টন করা হয়। শুধু তাই নয়, দেশের বিভিন্ন স্থানে হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহের মাজারের নামে দান বাক্স চালু আছে। এইসব দান বাক্স থেকে যেসব টাকা উঠেছে সেগুলো ভাগ বাটারা হচ্ছে সিন্ডিকেট সদস্যদের মধ্যে। এছাড়া পশু মানতের উদ্দেশ্যে মাজারে এসে কেউ কেরানি, সামুন বা তার সহযোগীদের সহায়তা চাইলে নিয়ে যাওয়া হয় সামুনের গোয়াল ঘরে। সেখানে মূলত মানতের গরু, ছাগল থাকে যেগুলো আগে থেকেই ভক্তরা দান করেছেন। সেখান থেকেই বিক্রি করা হয় নতুন মানতের পশু। এইভাবে একটি গরু বা ছাগল 7 বার পর্যন্ত বিক্রি করা হয়। জানা গেছে মাজারে প্রায় 500 খাদেমের একটি বড় অংশ গড়ে তুলেছে অপরাধ নেটওয়ার্ক। খাদেমের মধ্যে মুরব্বী হলেন 30 জন। কেরানি সামুন মাহমুদ খান ও খোকন ওরফে বকরি খোকনের আশীর্বাদে এই 30 জন মাজারের দৈনিক আয়ের উপর একছত্র নিয়ন্ত্রণ বজায় রাখেন। প্রতিদিন ফজর থেকে পরবর্তী ফজর পর্যন্ত নির্দিষ্ট একজন খাদেমের বাড়ি বা ডিউটি নির্ধারণ করা থাকে। এই 24 ঘন্টায় বাড়ি চলাকালে মাজারের বিভিন্ন খাত থেকে গড়ে 4 থেকে 5 লাখ টাকা নগদ সংগৃহীত হয়। মাজারে রয়েছে জোরপূর্বক অর্থ আদায় এবং সাধারণ মানুষের উপর অমানসিক নির্যাতনের এক লোমহর্ষক অধ্যায়। এই নির্যাতন প্রক্রিয়ায় মূল হোতা মাজারের প্রভাবশালী হেড বাবুর্চি সোহেল। তার অধীনে রয়েছে ফয়েজ সহ কয়েকজন। মাজারের মোতাওয়াল্লি ফতেউল্লাহ আল আমান বলেন, মাজারে যেই সব সমস্যা রয়েছে সেগুলো আলোচনার মাধ্যমে সমাধান না করে যুদ্ধংদেহী মনোভাব নিয়ে যেভাবে সিসি ক্যামেরা লাগানো হয়েছে, তা ঢেক ও ধান বাক্স সিলগালা করা হয়েছে, তা অনতিপ্রেত। তিনি বলেন, মাজারের নিজস্ব শৃঙ্খলা রক্ষায় চৌকিদাররা সবসময় সক্রিয় ভূমিকা পালন করে আসছেন। পকেটমার ও প্রতারকদের সবসময় প্রতিহত করা হচ্ছে। দুর্নীতি দমন কমিশন দুদক সিলেট জেলা সমন্বিত কার্যালয়ের উপপরিচালক সুবেল আহমেদ বলেন, বেশ কিছুদিন ধরে দুদকে কমিশন চেয়ারম্যান, 2 কমিশনার নেই। কমিশনের অনুমোদন ছাড়া আমরা বিষয়টি নিয়ে অনুসন্ধান বা তদন্ত করতে পারি না। মাজারের বিষয়টি নিয়ে আমরা আনঅফিসিয়াল তথ্য উপাত্ত সংগ্রহ করেছি। কমিশন গঠনের পর অনুমতি পাওয়া গেলে এই বিষয়ে অনুসন্ধান শুরু করা যাবে।
সিলেটের নবনিযুক্ত জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মামুন বলেন, আমি জেলা প্রশাসক হিসাবে রোববার 13 জুলাই যোগদান করেছি। মাজারের অনিয়ম ও দুর্নীতির অনুসন্ধানে এরই মধ্যে একটি কমিটি গঠন করা হয়েছে। ওই কমিটি আগামী 1 মাসের মধ্যে প্রতিবেদন জমা দেবে। প্রতিবেদন পাওয়ার আগে এই নিয়ে কোনো মন্তব্য করতে চাচ্ছি না। প্রিয় দর্শকবৃন্দু, আজকের প্রতিবেদন এই পর্যন্তই শেষ করছি। এখানেই পরবর্তী সংবাদ পেতে জনতার সময় টিভির সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।